অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জন্য নবনির্মিত 10টি ট্রাক বোর্ডের কেনলিং অনুষ্ঠানে উপস্থিত কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন চৌধুরী। এখানে উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন নৌবাহিনীর বক্তব্য রেখেছেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উপস্থিত আছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, বিআইডব্লিউটি এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইরা। আমি আজকের এই বিশেষ এই অনুষ্ঠানে শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের স্বাধীন বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা এবং যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতির পিতা 1966 সালে 6 দফা দিয়েছিলেন, সেই 6 দফার মধ্যে তিনি উল্লেখ করেছিলেন যে পাকিস্তানের নেভাল হেডকোয়ার্টার এই পূর্ব বাংলায় হতে হবে এবং সেই নৌবাহিনী আমাদের এই প্রতিষ্ঠানটিকে আজকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এখানে ব্যবস্থাপনা পরিচালক এবং মেয়র শফিউল আজম সঠিকভাবেই বলেছেন যে এই প্রতিষ্ঠানটি নৌবাহিনী পরিচালনা করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি আজকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এই জাহাজ নির্মাণের ক্ষেত্রে একটি সম্ভাবনার দ্বার খোলার পথে এগিয়ে যাচ্ছে এবং এটার ভিত্তি রচনা করেছিলেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যিনি 1996 সালে প্রথমবারের মতো যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিনি নিয়েছেন। তার মধ্যে এই নারায়ণগঞ্জের এই ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ড এবং চট্টগ্রামের ড্রাই ডক, সেই সময় এগুলো কিছুটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ব্যবস্থাপনা পরিচালক বলছিলেন যখন তারা এটা দায়িত্ব গ্রহণ করেন তখন একজন মাত্র ব্যক্তিকে এখানে পেয়েছেন। পুরোটাই এখানে বন জঙ্গলে ভরা ছিল এবং পরিত্যক্ত অবস্থায় ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা সেই সময়ে উপলব্ধি করেছিলেন যে এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে গেলে এটার একটা সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সময় নৌবাহিনীকে এই 3টি প্রতিষ্ঠানের তিনি দায়িত্ব দিয়েছিলেন। আজকে তার সেই একটি সিদ্ধান্তই এই 3টি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে আজকে বাংলাদেশে জাহাজ নির্মাণের ক্ষেত্রে একটা বিরাট ক্ষেত্র তৈরি করেছে। শুধু তাই নয়, একই সাথে আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি যেটা গাজীপুরে, সেটা তিনি সেনাবাহিনীর হাতে দিয়েছিলেন একই সময়ে এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই মেশিন টুলস ফ্যাক্টরি কতভাবে আমাদের এই জাতীয় অর্থনীতিতে আপনার সেই তাদের ভূমিকা অব্যাহত রেখেছে। কাজেই আমি মনে করি যে নৌবাহিনী যে কথাগুলো আজকে উচ্চারিত হলো যে এই ডকইয়ার্ডগুলো তারা এই জাহাজ নির্মাণের ক্ষেত্রে এবং তারা কখনোই তাদের যে
মানের ক্ষেত্রে কখনো তারা কম্প্রোমাইজ করে না। সেটা আমরা ইতিমধ্যেই অবহিত হয়েছি। কারণ নৌবাহিনীর জাহাজ থেকে শুরু করে আমাদের কোস্টগার্ড সহ বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের অনেক জাহাজ এই জায়গা থেকে নির্মিত হচ্ছে, মেরামত করা হচ্ছে এবং সেগুলো বাংলাদেশের সার্বিক নিরাপত্তা এবং উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছে। আজকে বাংলাদেশের বিআইডব্লিউটি এর যে 10টি টাগবোট আজকের যে কিনলে অনুষ্ঠান এখানে আমরা উপস্থিত হয়েছি, আরও 7টি টাগবোট প্রক্রিয়াধীন আছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আকারে আমরা পেয়ে যাব, সেগুলো এই জায়গা থেকে নির্মাণ হবে। এবং আজকের আমি সবথেকে আজকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবনা যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছিলাম যে এই টাগবোটগুলো আমরা সরাসরি ক্রয়ের মাধ্যমে আমরা এই নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে আমরা দিতে চাই, তিনি তাৎক্ষণিকভাবে সেটা কিন্তু অনুমোদন দিয়েছিলেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। কারণ তিনি তার যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতিফলন আজকে আমরা শফিউল আজম এবং রিয়ার অ্যাডমিরাল এবং এখানকার ব্যবস্থাপনা পরিচালকের কথায় আমরা উচ্চারিত হয়েছে যে আমরা মানের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করব না। এবং আমরাও আশা করি সেই জায়গাটায় বিআইডব্লিউটি এর যারা এটা দায়িত্বে ছিলেন, এখানে চেয়ারম্যান আছেন, আমাদের ড্রেজিং ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের মেম্বাররা আছেন, তারা যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সঙ্গে এখানে কাজ করেছেন। এখন যেটা বলা হলো যে কানাডার যে বিখ্যাত রবার্ট অ্যালান, এটা শুধু কানাডায় নয়, সমগ্র পৃথিবীতে যখনই রবার্ট অ্যালানের কথাটি আসে তখনই এটা অনেক উপরে এবং উচ্চ শিখরে আমাদের নিয়ে যায়। বাংলাদেশ বিআইডব্লিউটি এই প্রথম এই রবার্ট অ্যালানের এই প্রযুক্তি এখানে যুক্ত হতে যাচ্ছে। এটার মধ্য দিয়ে বিআইডব্লিউটি এর যেমন একটা গর্বের জায়গা যাচ্ছে, পাশাপাশি নারায়ণগঞ্জের ড্রাইডক তারাও এই রবার্ট অ্যালানের এই বিষয়টি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেও সমগ্র পৃথিবীতে তারা নিজেদের যে মান সম্পর্কে একটা তুলে ধরতে পারবে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জাহাজ নির্মাণের ক্ষেত্রে আমার মনে হয় এখন নারায়ণগঞ্জ ডকইয়ার্ড একটি সম্ভাবনার নাম হিসাবে উঠে আসবে। কারণ এই ধরনের প্রযুক্তি বাংলাদেশে এর আগে ব্যবহার করা হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পরে রবার্ট অ্যালানের এই প্রথম এই প্রযুক্তির কথা আমি শুনেছি, যেগুলো এখানে যুক্ত হতে যাচ্ছে। কাজেই আজকে এখানে শুধু এই ট্রাকবোর্ডই নয়, ইতিমধ্যেই আমাদের সচিব মহোদয় এখানে বলেছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয় যে কাজগুলো করছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বহুমাত্রিক চিন্তা নিয়ে বাংলাদেশ দেশ পরিচালনা করছেন। ইতিমধ্যেই বাংলাদেশের মাত্র চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমাদের ছিল, সেই জায়গাটায় এখন মংলা বন্দর উন্নয়ন করা হচ্ছে। আপনারা জানেন প্রায় 150 কিলোমিটার আপনাদের যে চ্যানেল সেটাকে ড্রেজিং করে সেটাকে প্রায় 10 মিটার ড্রাফট জাহাজ যেন আমাদের জেটিতে আসতে পারে সেই ব্যবস্থা আউটার পাড়ে ইতিমধ্যে ড্রেজিং সম্পন্ন হয়েছে। ইনার বাদে ড্রেজিং কার্যক্রম আমরা উদ্বোধন করেছি, সেটা চলছে। এর মধ্য দিয়েই মংলা বন্দরের সক্ষমতা চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে চলে যাবে। পাশাপাশি বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ আমরা একটা গভীর সমুদ্র বন্দর যে চিন্তা করছিলাম, সেই সমুদ্র বন্দর মাতারবাড়ি সমুদ্র বন্দর মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 17,000 কোটি টাকার
প্রকল্প 1 নাকি অনুমোদন করেছেন, আমাদের কনসালটেন্ট নিয়োগ হয়েছেন। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যেই হয়তো আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যেতে পারবো, যার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের দক্ষিণাঞ্চলে আমরা বলি যে নদীমাতৃক এই বাংলাদেশ, সেটার যেই প্রতিনিধিত্ব করে সে দক্ষিণাঞ্চল, এই বরিশাল বিভাগ, সেই জায়গাটি খুবই অবহেলিত ছিল। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে পায়রা সমুদ্র বন্দর, সেখানে তিনি 2013 সালে তিনি সেখানে ভিত্তি রচনা করেছেন এবং 2016 সালে জাহাজ আসা যাওয়ার কার্যক্রম তিনি উদ্বোধন করেছেন। এবং সেই পায়রা বন্দরে ঘিরে এখন ব্যাপক কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। আমাদের ফার্স্ট টার্মিনালের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং সচিব মহোদয় বলেছেন যে বাংলাদেশের অর্থায়নে প্রথম প্রকল্প হিসেবে ক্যাপিটাল ড্রেজিং আগামীকালকে আমরা বেলজিয়াম প্রতিষ্ঠান সেটার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। সেটাও আমাদের প্রায় 10 মিটার ড্রাফট একটা চ্যানেল তৈরি হচ্ছে 65 কিলোমিটার, এবং সেটা যদি আমাদের শুরু হয়ে যায় তাহলে পায়রা বন্দর আমাদের তৃতীয় সমুদ্র বন্দর হিসাবে আমরা পেতে যাচ্ছি। এবং এই পায়রা বন্দরকে ঘিরে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে দক্ষিণাঞ্চলের যে সম্ভাবনার কথা, সেখানে ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই আপনারা জানেন যে 2600 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যার 1300 মেগাওয়াট ইতিমধ্যেই জাতীয় গ্রিডে চলে আসছে এবং পরবর্তী কার্যক্রম চলছে। তারপরে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র প্রক্রিয়াধীন আছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই সেখানে একটি ক্যান্টনমেন্ট, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং আজকের যে নৌবাহিনীর মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, নৌবাহিনীর একটি ঘাঁটি সেখানে প্রতিষ্ঠিত করার যে সিদ্ধান্ত এবং কার্যক্রম এগিয়ে চলছে। তো কাজেই এই যে কার্যক্রমগুলোর মধ্যে একটি সমুদ্র বন্দর একটি অঞ্চলের যে সামগ্রিক শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সর্বক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা, সর্বক্ষেত্রে যে একটা আমূল পরিবর্তন আগামী 10 বছরের মধ্যেই আমাদের সামনে দৃশ্যমান হয়ে যাবে। ইতিমধ্যে যেগুলো দৃশ্যমান হচ্ছে। এবং আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চট্টগ্রামের একটি মাত্র মেরিন একাডেমি ছিল, সেখানে বরিশাল, সিলেট, পাবনা এবং রংপুরে 4টি মেরিন একাডেমি তিনি প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যে কমান্ডেন্ট নিয়োগ হয়েছেন, ছাত্ররাও সেখানে লেখাপড়া কার্যক্রম শুরু করেছে। কাজেই এই ক্ষেত্রে আমাদের এই যে সামগ্রিক যে এগিয়ে যাওয়ার যে সিদ্ধান্তগুলো, এবং শুধু সিদ্ধান্ত নয়, এগুলো বাস্তবায়নাধীন অবস্থায় আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কার্যক্রম শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ আমাদের সচিব মহোদয় বলেছেন, বঙ্গবন্ধু 1972 সালে তিনি বলেছিলেন বাংলাদেশের নদীগুলোর নাব্যতা কমে গেছে। সেই সময় তিনি 7টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। তারপর থেকেই বাংলাদেশে এই বিআইডব্লিউটি এর জন্য আর এইভাবে কেউ চোখ তুলে তাকায় নেই। কারণ আমরা দেখেছি যে নৌপথগুলো সংকুচিত করে, রেলপথ সংকুচিত করে, যেগুলো আমাদের ইকোনমি জন্য সহায়ক, সেগুলোকে সংকুচিত করে আমরা দেখা যাচ্ছে সড়ক পরিবহনকে বেশি করে বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশে একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে সড়ক ছাড়া কোনো পরিবহন ব্যবস্থা নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে সঠিক নির্দেশনা এবং কর্মপরিকল্পনার কারণে আছে সড়ক, পাশাপাশি রেল এবং আপনার নৌ পরিবহন এগিয়ে যাচ্ছে। এই নৌ পরিবহনের নাব্যতা ধরে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2টি, 10টি, 20টি এবং 35টি ড্রেজার সংগ্রহের যে কার্যক্রম আমরা শুরু করেছি। ইতিমধ্যেই আমরা 2টি, 10টি এবং 20টি ড্রেজার সংগ্রহ করেছি। 35টি কার্যক্রম শুরু হয়েছে। যেই 35টি ড্রেজারের সংশ্লিষ্ট এই 17টি টাগবোট, 10টি এবং 7টি
আজকে আমরা এখানে কিনলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। কাজেই যেখানে 7টি দিয়ে শুরু করেছিল, সেখানে আমরা যখন বলি 40 বছরে বাংলাদেশ যেই পথ দেখেনি, আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 12 বছরে তার থেকে বেশি এগিয়ে গেছি। তার একটি প্রমাণই হচ্ছে বিআইডব্লিউটিএ, যেখানে 7টি রেজার ছিল 8 সাল পর্যন্ত, আজকে সেখানে প্রায় 80টির উপরে রেজার আমরা এই 12 বছরে আমরা যুক্ত করতে সমর্থ হয়েছি। এতেই বোঝা যায় যে বাংলাদেশের শুধু একটি সেক্টরেই হচ্ছে এই উন্নয়নটা হচ্ছে। এবং আপনারা দেখেছেন রেল লাইন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 64টি জেলায় রেল যুক্ত হবে। এবং এই যে পায়রা বন্দরের কথা বললাম, বরিশালের মানুষ কখনো রেল লাইন দেখে নাই। ইতিমধ্যে আমাদের প্রকল্প নেওয়া আছে যে এই যে আমাদের বঙ্গবন্ধু এই যে পদ্মা যে বহুমুখী যে সেতু হচ্ছে, সেই সেতু মধ্যে রেল লাইন স্থাপন করা হয়েছে। এই রেল লাইন আমাদের পায়রা বন্দর পর্যন্ত চলে যাবে। এবং আমি কিছুদিন আগে আপনাদেরকে বলতে চাই, আমি কিছুদিন আগে কুয়াকাটা গিয়েছিলাম, আমাদের পায়রা বন্দর থেকে কুয়াকাটা। সেখানে জেলা প্রশাসক সেখানে ছিলেন, আমাকে নিয়ে গিয়েছিলেন। তো আমরা সেখানে তার সঙ্গে কথা বলার প্রসঙ্গে যেখানে বসে খাচ্ছিলাম যে রেস্টুরেন্টে, সেখানে একজন ওয়েটার বলতেছে, স্যার আমাদের এখানে তো রেল লাইন চলে আসছে। আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম, রেল লাইন চলে আসছে? না স্যার, রেল লাইন চলে আসছে। তখন একজন বলছে, ওই যে আমাদের অ্যালাইনমেন্ট দেখার জন্য, অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য যে রেলের যে ইঞ্জিনিয়াররা গেছে, এটাতেই সে উৎফুল্ল হয়ে গেছে যে রেল লাইন চলে এসেছে। কাজে আমরা বুঝতে পারি যে উন্নয়নের ছোঁয়াটা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়াটা মানুষের হৃদয়কে কিভাবে ছুঁয়ে গেছে এবং মানুষ সেগুলোকে কিভাবে গ্রহণ করছে। তো কাজেই আজকে নৌ পরিবহন সেক্টর একই আমরা বলতে চাই যে আমাদের বেসরকারি খাতে আমাদের অনেক বড় বড় জাহাজের পাশাপাশি বাংলাদেশের যে শিপিং কর্পোরেশন আছে, সেখানে আপনারা জানেন যে আমাদের মাননীয় বঙ্গবন্ধুর সময় যে জাহাজ দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম 19টি জাহাজ, সেটা কমতে কমতে 2টিতে চলে এসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যেই 6টি জাহাজ ইতিমধ্যেই যুক্ত করেছেন, আরও 6টি জাহাজ যুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বিএসসির পাশাপাশি বেসরকারি সেক্টরে আমাদের ব্যবসায়ীরা আজকে এই সেক্টরে বিনিয়োগ করছে। বড় বড় গত কয়েকদিন আগেই 62,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা জাহাজ আমরা উদ্বোধন করেছি। এবং এইভাবেই আমাদের এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে নৌ পরিবহনে আমাদের যে ভূমিকা রাখা, সেটা আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। কাজেই আমরা এই নৌবাহিনীর কথা বলা হয়েছে, যেহেতু নৌবাহিনী আমাদের সংশ্লিষ্ট। আজকে বাংলাদেশের নৌবাহিনী কোথায় ছিল, আজকে আমাদের সাবমেরিন থেকে শুরু করে, ফ্রিগেট থেকে শুরু করে, আমরা অ্যাডমিরাল এই শফিউল আলমের বক্তব্যে আমরা শুনলাম। কাজেই আজকে নৌবাহিনী কোন উচ্চতায় চলে গেছে, আমাদের এগুলা গর্ব এবং অহংকারের জায়গা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে যে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। যখন আমরা মনে করি যে আমাদের চেতনার মধ্যে 30 লক্ষ শহীদের রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা যখন কল্পনা করি, আমরা যখন চিন্তা করি, আমরা যখন আমাদের মননের মধ্যে ধারণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবন যৌবন এই বাংলার মানুষের অধিকারের জন্য, এই মাতৃভূমিকে সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করেছেন, সপরিবারে রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে গেছেন, তখন অবশ্যই প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করার অনুপ্রেরণা তৈরি হয়। সেই অনুপ্রেরণা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলেই বাংলাদেশ আজকে পৃথিবীর কাছে একটা ঈর্ষণীয় জায়গায় চলে গেছে। বাংলাদেশকে আর কেউ তলাবহীন ঝুড়ি হিসাবে তাচ্ছিল্য করে না। গত কয়েকদিন আগেই আমাদের যখন চিলমারি বন্দরের প্রকল্প উদ্বোধন হচ্ছিল, তখন সেখানে আলোচিত হয়েছিল যে বাংলার বঙ্গবন্ধু সরকারকে বিতর্কিত করার জন্য সেই সময় বাসন্তীকে জাল পরানো হয়েছিল। সেই সময় শাড়ির থেকে জালের দাম বেশি ছিল। সেই ছবি দিয়ে
বঙ্গবন্ধুকে সরকারকে বিতর্কিত করা হয়েছিল এবং সেই ষড়যন্ত্র সফল হয়নি বলেই বঙ্গবন্ধুকে 1975 সালে 15ই আগস্টে সপরিবারে হত্যা করা হয়েছে। কিন্তু বাসন্তীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বাসন্তীরা আরো জর্জরিত হয়েছে। উত্তরাঞ্চলের সেই বাসন্তীদের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট সেই এলাকাগুলো মঙ্গা কবলিত হয়েছে। এই 10 বছর 12 বছরেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই উত্তরাঞ্চলের মানুষগুলো সম্ভাবনার দরজায় চলে গেছে। উত্তরাঞ্চলের মানুষের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। চিলমারি বন্দরে তিনি 235 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন। এই বন্দর যখন এখানে চালু হয়ে যাবে তখন ভুটান, নেপাল, ভারত সহ আঞ্চলিক একটি নদী বন্দরে প্রতিষ্ঠিত হবে এবং সেটাই হবে সেই উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক একটি সম্ভাবনার দ্বার খুলে যাবে। কাজেই আজকে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই ধরনের দেশপ্রেম নিয়ে যেভাবে দেশকে এগিয়ে যাচ্ছে, আজকে কেউ আর বাসন্তীদের দারিদ্রতা নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারে না। বাসন্তীদের দারিদ্রতা বিদেশে বিক্রি করে কেউ আর পদক প্রাপ্তির কেউ অভিলাষ তৈরি হয় না। বাসন্তীদের দারিদ্রতা বিক্রি করে কেউ আর ধনাঢ্য হওয়ার স্বপ্ন দেখেন না। কারণ বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বুঝতে পেরেছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এবং ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়েই আমরা ইতিমধ্যেই দ্বার প্রান্তে চলে গেছি। আমরা মনে করি অল্প কিছুদিনের মধ্যেই আমরা মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, বঙ্গবন্ধু যে স্বপ্ন, সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো। আমি আজকে আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন। আজকে এই যে 10টি টাগবোর্ডের কিনলে অনুষ্ঠান, এটা আজকে আমরা স্বল্প পরিসরে হলেও আজকে এখানে গণমাধ্যমের বন্ধুরা আমাদের আছেন, তাদের মাধ্যমেই সমগ্র বাংলাদেশের 16 কোটি মানুষ জানতে পারবে যে বাংলাদেশের বর্তমান সরকার নৌ পরিবহন ক্ষেত্রে এবং নদীগুলো রক্ষার ক্ষেত্রে, নদীগুলো প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটি কথাই বলতে চাই, আমাদের সাহস এবং প্রেরণার নাম হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। কাজেই নৌ পরিবহন মন্ত্রণালয় কোথাও কোনো আপোষ নয়। দেশের প্রশ্নে আমরা বাংলাদেশের